সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আমরা যদি বলি যে স্তন যে ক্যান্সারটা হয় সেই ক্যান্সারটাকে আমরা আরও কীভাবে সচেতন হতে পারি, এই বিষয়টি নিয়ে শুধুমাত্র অক্টোবর মাসে একটি দিন না, আমরা পুরো মাসব্যাপী নানা ধরনের সচেতনতামূলক আয়োজন করে থাকি। তার মানে এই না যে বাকি 11 মাস আসলে আমরা এটা নিয়ে অসচেতন থাকি, কিন্তু এই সময়টিতে একটা বিষয় নিয়ে আমরা খুব জোরালোভাবে কাজ করি। যখন দেখা যায় যে 11 মাস কাজ করার পরে এই ব্যাপারটাতে সচেতনতা ওরকমভাবে তৈরি হয়নি, তখন আমরা একটা থিম বা প্রতিপাদ্য বিষয় দাঁড় করিয়ে সেখানে আরও কীভাবে ওটাকে জোর দেওয়া যায় সেই বিষয়টিতে আমরা কাজ করি সাধারণত এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে। তো এইবারের প্রতিপাদ্য বিষয় কি, এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, অনেক আগে যদি আমরা নির্ধারণ করতে পারি যে আমার এই ধরনের কোনো একটা প্রবলেম হচ্ছে বা হতে পারে খুব সহজ কিছু পরীক্ষা দিয়ে, সেক্ষেত্রে আমরা কতটুকু আসলে নিজেদেরকে ভালো একটা লাইফের দিকে নিতে পারি, এবং আমরা আগেই কি কোনো ধরনের সার্জারি নিব কিনা, বা কোনো ধরনের রেডিওথেরাপি নিব কিনা, বা কেমোথেরাপি নিব কিনা, কোন ডক্টরের কাছে যাব, মেডিসিন, সার্জারি বা অঙ্কোলজিস্ট কার কাছে যাব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি। আমাদের আজকের বিষয়টিতে আমরা রেখেছি স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা। যেহেতু অক্টোবর মাস, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আপনারা চাইলে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার যে কোনো বিষয় নিয়ে আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলও দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমাদের সাথে আছেন অধ্যাপক বিজে অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ কুদরত ইলাহি, প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিকেল অঙ্কোলজি, ক্যান্সার সেন্টার ঢাকা, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজি, আসেনিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ঢাকা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে আছেন ডাক্তার রুবিনা সুলতানা, সহকারী অধ্যাপক, রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। স্যারের কাছ থেকে একটু আসতে চাচ্ছি। স্যার, যেহেতু একটা বড় একটা ইনস্টিটিউশনে কর্মরত আছেন এবং অনেক দিনের একটা অভিজ্ঞতা আপনার মধ্যে আছে, এই যে অক্টোবর মাসে আমরা যেই মানে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে একটা থিম বা প্রতিপাদ্য বিষয়টি নিয়ে কাজ করি, তাতে কি মনে হয় যে কিছুটা হলেও আমাদের মধ্যে সচেতনতা গ্রো করে, বা আপনার কি ফিল হয় যে পেশেন্টের এই ব্যাপারটাতে অনেকটা অ্যাওয়ার্ড থাকে, বা পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্সটা অ্যাওয়ার্ড থাকে কিনা? জি ধন্যবাদ। আসলে এই মাসটা যে আমাদের স্তন ক্যান্সার সচেতন হওয়ার মাস, এটা কিন্তু শুধু পেশেন্টদের জন্য না, এটা আমরা ইন জেনারেল মনে করি যারা ফিমেল যারা আছেন, যারা মহিলা আছেন, তাদের জন্য কিন্তু সচেতন হওয়ার জন্য, যারা অলরেডি অসুস্থ হননি তাদের জন্য কিন্তু আমরা এই মাসটা মানে ডেডিকেটেড, মানে সারা মাসব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান, প্রচার, হসপিটালগুলোতে প্রচার, এগুলো কিন্তু করে থাকি। উদ্দেশ্য একটাই যে আমরা যেন প্রিভেনশনের দিকে যেতে পারি এবং অল্প স্টেজে রোগটাকে ডিটেকশন করতে পারি। যেহেতু স্যার একটা প্রতিপাদ্য বিষয় আমরা বলছিলাম, এইবারের প্রতিপাদ্য বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, বা কেন এটাকে আমরা রেখেছি প্রতিপাদ্য বিষয় হিসাবে? প্রতিপাদ্য বিষয়ের মূল কথা হলো যে আর্লি ডিটেকশন করলে আমাদের দেখা যাবে যে তাদের সার্ভাইভাল, মানে বেঁচে থাকার প্রবণতা বা পর্যায়ে অনেক বেশি। স্তন ক্যান্সার নারীদের জন্য পৃথিবীতে, বাংলাদেশেও নাম্বার 1 ফিমেল যেই ক্যান্সারগুলো আছে। তো সেখানে যদি আমরা আর্লি স্টেজ মানে আমরা 1 to 3 কিছু অংশ ধরবো, সেই পর্যায়ে যদি আমরা ধরে ফেলি তাহলে কিন্তু চিকিৎসা অনেক উন্নত। মানে আমরা ডক্টর যারা আছি অর্থাৎ অনকোলজিস্ট, তারা 5 ইয়ার সার্ভাইভালটাকে সবসময় প্রাধান্য দিই, সেটাতে দেখা যায় যে অনেক বেড়ে যায়। কাজেই এটাই হবে আমাদের প্রতিপাদ্য, যে আর্লি ডিটেকশন এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসার মাধ্যমে আমাদের টার্গেটে যাওয়া। এটাই। অনেক ধন্যবাদ। আমি ম্যাডামকে একটু বলবো, ম্যাডাম যেহেতু একটা থিম নিয়ে আমরা কাজ করছি এবং স্যার যেটা বলছিলেন যে প্রিভেনশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে যদি একটু আসি, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের আসলে কারণগুলো কি থাকে? আমরা কি কোনোভাবে বলতে পারি কিনা যে এই ধরনের পেশেন্টদের বেশি হতে পারে, বা এই কারণগুলোতে আমরা হয়ে থাকে সাধারণত? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার আসলে কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনেটিক, যেটা আসলে আনঅ্যাভয়েডেবল, যদি সেটা হয় সেটা আসলে আমরা খুব একটা ফ্যামিলিগতভাবে। আর আরেকটা হচ্ছে যেটাকে আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি। আচ্ছা, এখানে ফ্যামিলির ব্যাপারটা যেটা আসলে অনেকের প্রশ্ন থাকে যে আমার ফ্যামিলিতে যদি মার থাকে বা খালার থাকে তাতে কি হবে, নাকি ফুপুর থাকে যদি, বা প্যাটার্নাল যেটা? এটা আসলে যেটা বলে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তো ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে মা, বোন, খালা সেটা আছে, ফুপু আছে, এটা ফার্স্ট ডিগ্রি হলেই হলো। কিন্তু এই
পরিবারে যে ফার্স্ট ডিগ্রি হলেই তার হয়ে যাবে তা কিন্তু না। তো তার ক্ষেত্রে সবচেয়ে রিস্কটা বেড়ে যায় অবশ্যই, কিন্তু তার যদি দেখা যায় যে ওই ফ্যামিলিতে আরও 2-3 জনেরও আছে, তো তাহলে তার রিস্কটা আরেকটু বেশি। তবে যদি এটার সাথে আমাদের যেই বললাম যে জেনেটিক মিউটেশন, আমরা যদি জেনেটিক কিছু, এখন কিন্তু অনেক জেনেটিক পরীক্ষা এসে গেছে, বিশেষ করে BRCA1, BRCA2 এই নামগুলো আসলে সবাই এখন জেনেছে, যে TP53 মিউটেশন, তারপর আরও কিছু মিউটেশন, এগুলো যদি মিউটেশন থাকে তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সগুলো আসলে 40-60% বেড়ে যায়। সাথে যদি আমার ফ্যামিলি হিস্ট্রিতে আরও 2-3 জন জেনারেশনে দেখা যায় যে তাদের আছে। এখানে স্যারের কাছে আবার আসবো। স্যার যদি আমাদের সাথে একটু অ্যাড করেন, ম্যাডাম যেটা বললো যে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে এক্ষেত্রে যাদের এরকম পজিটিভ আছে তাদের আসলে করণীয়টা কি থাকবে? তারা আসলে কখন থেকে স্ক্রিনিং করবে, বা তারা কি আগেই ডক্টরের কাছে যাবে কিনা, বা কোনো ধরনের অসুবিধা না ফিল করলেও কি ডক্টরের কাছে যাবে কিনা? জি, ফ্যামিলি হিস্ট্রি থাকলে প্রথম কথা হলো যে স্ট্যান্ডার্ড নিয়ম আদর্শ যে যারা জেনেটিক্স নিয়ে করে, ক্লিনিক্যাল জেনেটিক্স যারা দেখেন তাদের কাছে যাওয়ার কথা। তারা একটা পেডিগ্রি করে, অর্থাৎ ফ্যামিলির একটা চার্ট করে, তো সেটা স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা কি করতে পারি, যদি কোনো ফ্যামিলিতে দেখি যে আসলে স্তন ক্যান্সার বেশ কয়েকজনের আছে, স্পেশালি উনি যেটা বললেন যে ফার্স্ট ডিগ্রি রিলেশনের মধ্যে, সেক্ষেত্রে আমরা দেখব যে তার মলিকুলার মানে জেনেটিক কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। স্পেশালি অলরেডি বলা হয়েছে যে BRCA1, 2 এগুলো থাকলে কিন্তু আমরা তখন একটা পরীক্ষা করি রক্তের মাধ্যমে, তার মেয়ে, তার বোন বা আরও যারা খালা ফুপু আছে এর দেখি যে ওগুলো আছে কিনা। তো যদি দেখি যে হ্যাঁ ওদেরও এই BRCA জিনটা আছে, মিউটেশন আছে, তাহলে কিন্তু তাদের লাইফ টাইম পসিবিলিটি 40-60% ডেভেলপ ব্রেস্ট ক্যান্সার, অলসো ওভারিয়ান ক্যান্সার। তো তখন এখানে আসতেছে যে প্রিভেন্টিভ অনকোলজির কথা। প্রিভেন্টিভ মানে অলরেডি ক্যান্সার হয় নাই, সেটাকে বন্ধ করার জন্য একটা পথ। তা আমরা জানি যে এই ধরনের একটা চিকিৎসা আছে, প্রোফাইলেকটিক ম্যাস্টেকটমি, প্রোফাইলেকটিক ওভারেক্টমি, অর্থাৎ রোগ হওয়ার আগে ম্যাস্টেকটমি, স্তনের অপারেশন করা, এবং 2টা ওভারি যে আছে সেটা অপারেশন করলে লাইফ টাইম রিস্কের সম্ভাবনা কমে যাবে 40-60% ফর ব্রেস্ট ক্যান্সার, এবং ওভারিয়ান ক্যান্সারের জন্য 25-30%। তো কাজে এটা একটা মানে বিরাট একটা চিকিৎসা, প্রিভেন্টিভ অনকোলজির অংশ এটা। অনেক ধন্যবাদ স্যার। প্রিভেন্টিভ অনকোলজি কথা যেহেতু আসলো, আমি ম্যাডাম কাছে একটু জানবো প্রিভেন্টেশনের বিষয়টাতে আমরা একটু আসছি। রিস্ক ফ্যাক্টর, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি জেনেটিক ছাড়াও যদি আমরা বলে থাকি, তাহলে আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে যাদের ক্ষেত্রে আসলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা থাকে? রিস্ক সবার আগে আমি বলবো এইজ। যত আমার এইজ বাড়বে রিস্ক ফ্যাক্টরটা বাড়বে, মানে আফটার 50 বা পোস্ট ম্যানোপজাল এরিয়া টাইমে এটার কিন্তু রিস্কটা বাড়বে। তো তাদেরকে আমরা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের হরমোনালের মধ্যে যে ইস্ট্রোজেন, আনপ্রোটেক্টিভ যদি ইস্ট্রোজেন সিক্রেশনটা বেশি হয়, এটা আসলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য কারণ। তো এই হরমোনাল জিনিসগুলো যদি আমি চিন্তা করি যে ইস্ট্রোজেন কখন বেশি হচ্ছে, যদি এটা আমরা আর্লি ম্যানার্কি মানে আগেই বয়সন্ধিটা শুরু হলো, মেনস্ট্রুয়েশন শুরু হলো, তাকে যাদেরকে আমরা আর্লি ম্যানার্কি বলি হচ্ছে 12 বছর আগে, এবং পোস্ট ম্যানোপোজ মানে লেট ম্যানোপোজ আমরা বলবো 55 ইয়ার্স আফটার। যদি লেট ম্যানোপোজ, তাহলে তাদের ইস্ট্রোজেন সিক্রেশনটা বেশি থাকে, এটা লম্বা একটা পিরিয়ড। আরেকটা বলে যে নালীপেড়া, যাদের হচ্ছে বাচ্চা হয় নাই, যারা হচ্ছে ব্রেস্ট ফিড করেন নাই, তো এগুলো কিন্তু একটা আমাদের ইস্ট্রোজেন। আরেকটা হচ্ছে হরমোন থেরাপি, সে যদি কোনো একটা কারণে, অন্য কোনো কারণে স্টেরয়েড বা হরমোন থেরাপিগুলো পেয়ে থাকেন সেটা। তারপর আমরা বলি যে সেডেন্টারি লাইফ, সে হচ্ছেন যে স্বাস্থ্যগতভাবে সেরকম সচেতন না, রেগুলার এক্সারসাইজ বা সেরকম না, ওজন বৃদ্ধি, ওজনটা বেশি, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। আর আমি আরেকটা জিনিসের প্রতিও যেটা বলছি যে আমাদের যখন, আমি যেটা স্যারও বলছিলেন যে জেনেটিক ফ্যাক্টরের মধ্যে যখন সে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তার একজন আছেন যে সে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তাকে কিন্তু অবশ্যই তার রিলেটিভটা যেই বছর যে সময় তার ডায়াগনোসিস হয়েছে তার 10 বছর আগে থেকে কিন্তু বি অ্যালার্ট, মানে কারো যদি খালা বা ফুফু বা মা যদি 10 বছর আগে থেকে আসলে থাকে, তাহলে তাকে 30 থেকে আসলে সচেতন অবলম্বন। আমি স্যারের কাছে একটু আসতে চাচ্ছি। স্যার, যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলে থাকি যে অনেক পরিসংখ্যানটাকে অনেক বেশি কিনা, মানে এই স্তন ক্যান্সারের, বা এটার কি সংখ্যাটা অনেক বেশি কিনা, বা শেষের দিকে ধরা পড়ছে, এরকম কি আপনারা পাচ্ছেন কিনা বেশি? জি, আমাদের দেশে পরিসংখ্যান বলতে যেটা বোঝায় এটা কোনো আদর্শ পরিসংখ্যান নাই, এটা মানে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি।
তবে আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট বা গ্লোবোক্যান এই সমস্ত থেকে আমরা তথ্য কিছু পাই। সেখানে আমাদের দেশে কিন্তু কম না, আমাদের দেশে আনুমানিক 13,000 থেকে 15-16,000 ডিটেকশন হয়। তো এটা একটা অনেক বেশি নাম্বার। আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখানে 2.3 মিলিয়ন ডিটেকশন হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের দেশের পরিসংখ্যান এর চেয়ে অনেক বেশি হবে। তো এখানে একটা জিনিস পরিসংখ্যান থেকে এসেছে যে আমাদের দেশে দেখা যায় যে স্টেজ 4 এই রোগীগুলো বেশি আসে আমাদের পার্শ্ববর্তী দেশের চেয়েও। যদিও আমরা একই ধরনের সোশিও ইকোনমিক স্ট্যাটাসে আছি, কিন্তু ওই দেশের স্টেজ 4 এর সংখ্যা আমাদের দেশের চেয়ে কম। তো সুতরাং এটা একটা স্ট্যাটিস্টিক্স এসেছে যে আমাদের দেশে কিন্তু ধরা পড়ছে অনেক লেট স্টেজে। এটা একটা আমাদের জানার বিষয়। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে, যে স্ক্রিনিং টুলস যেগুলো আছে সেগুলোকে আরো বাড়াতে হবে, স্ট্রং করতে হবে। স্ক্রিনিং টুলসটা নিয়ে যেহেতু আমরা এসে পড়লাম আলোচনাতে, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে স্ক্রিনিং টুলসগুলো কি আছে এবং আমরা কখন থেকে আসলে এবং কোথায় আসলে এগুলোকে অ্যাভেল পেতে পারি? স্ক্রিনিং বলতে এমন একটা বিষয় বোঝায় যেটা দর্শকদের জন্য বলবো, যে রোগ ক্লিনিক্যালি ধরার আগে, মানে ডাক্তারের কাছে ধরার আগেই, প্রকাশ পাওয়ার আগেই যেন এটা আর্লি স্টেজে ধরা যায়, এটাকে স্ক্রিনিং, মানে স্টেজ 1-2 মধ্যে আমরা ধরে ফেললাম, তাহলে চিকিৎসাটা ভালো হবে। তো এই ধরনের টুলসের মধ্যে আমরা যেমন বলতে পারি যে 20 থেকে 30 যাদের বয়স আছে তারা নিজেরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা শিখবে। এটা আমাদের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, যেখানে জরায়ু মুখের পরীক্ষা করা হয়, সেসব জায়গায় স্ক্রিনিংয়ের ব্যাপারগুলো আলোচনা হয়। পরবর্তীতে আছে যে আমাদের যে স্ক্রিনিং যেখানে হয়, আমাদের উপজেলা পর্যায়ে আছে, বিশেষ করে জরায়ু মুখের ক্যান্সার যে পরীক্ষাগুলো করা হয় একই সঙ্গে স্ক্রিনিং হয়। ওখানে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা দেখে যে তার স্তনে কোনো চাকা আসছে কিনা। যদি এটা থাকে তখন তাদেরকে সাবসিকুয়েন্টলি আরও বড় জায়গায় পাঠানো হয়। এটা একটা স্ক্রিনিং, ম্যানুয়াল স্ক্রিনিং আর কি। আরেকটা হতে পারে যে সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো আফটার 40-40-এর পরে এটা ম্যামোগ্রাম করতে বলি আমরা। বিশেষ করে ইয়ারলি না হলেও 2 বছরে একবার ম্যামোগ্রাম করা উচিত। তো ম্যামোগ্রাম তো একটা অনেক এক্সপেন্সিভ এবং সহজলভ্য বিষয় না, সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রামের মাধ্যমেও ডিটেকশনের একটা ব্যবস্থা থাকতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা স্ক্রিনিংয়ের পর্যায়ে ধরে নিব। আমি এই জায়গাতে আবার রুবিনা ম্যাডামের কাছে আসছি, যে দেখা যায় যে স্তন থেকে আমাদের যদি একটু সুই দিয়ে রস পরীক্ষা করা হয়, এই ধরনের পরীক্ষা করলেই আমরা ধারণা করে ফেলি যে হয়তো পেশেন্টের মনে হয় ব্রেস্ট ক্যান্সার হয়েছে। সবসময় কি আসলে সঠিক কিনা? না, সবসময় সঠিক না। আসলে একটা লাম্পের বা এটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে কিনা বিশেষ করে ক্লিনিশিয়ানরা বেশি ভালো বুঝতে পারেন। সাথে আমাদের যেই আপনি স্ক্রিনিং টুলসের বলছেন বা ইনভেস্টিগেটরি যে টুলগুলো আছে, সেটার মধ্যে যেমন আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাম আমাদের একটা বিশাল একটা আইডিয়া দেয় যে আসলে এটা বেনাইন মানে হচ্ছে ক্যান্সার না, লাম্প তো হতেই পারে বা টিউমার হতেই পারে, সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে কিনা কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি। ওগুলোকে আবার একটা স্কোরিং করে, বাইরের 1, 2, 3, 4 এই স্টাইলে একটা স্কোরিং করে। স্কোরিংয়ে যখন আমরা দেখি যে এটা বেনাইন টাইপের, সেগুলোতে আসলে কোনো এফএনএসি করারও আসলে দরকার নাই, কিন্তু ইনভ্যারিয়েবলি আমরা কোনো লাম্প পেলে মনে করি একটু পরীক্ষা করে নিই যে আসলে কিছু আছে কিনা। তো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে অনেক বেনাইন আছে। বেনাইন মানে কিরকম, যে ফাইব্রোএডিনোমা থাকতে পারে, ফাইব্রোসিস্টিক ডিজিজ থাকতে পারে। এগুলো যে সবাই টার্ন টু ম্যালিগনেন্সি সেটা কিন্তু না। তো তারপরও ওই যে আমরা যে এফএনএসিটা করলাম, এফএনএসি যদি আমি বেনাইনও পাই, মানে ক্যান্সার না, তারপরেও কিন্তু কিছু সাসপিশিয়াস কথাবার্তাগুলো বলা থাকে যে হ্যাঁ তুমি রেগুলার একটা চেক আপে থাকো। আর কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ফাইব্রোসিস্টিক ডিজিজে তখন কিন্তু বলেন না যে ঠিক আছে তুমি সব কিছু দেখলাম, তোমার ইয়ারলি একবার তুমি আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাম করে যাও, এনি প্রবলেম এনি চেঞ্জ সেটা আমাদেরকে আগে জানাবে। আর আমরা সাধারণত ডায়াগনস্টিক পারপাসে সাধারণত কোর বায়োপসি করে থাকি। যদি আমি ডেফিনিট চিন্তা করি যে এটা ক্যান্সার আমি দেখতে পাচ্ছি, আমি ইনভেস্টিগেশন যে রিপোর্টগুলো সেখানে দেখতে পাচ্ছি, আমি হাতে পাচ্ছি, অবশ্যই প্লিজ মানে অ্যাডভাইস ফর কোর বায়োপসি। অনেক ধন্যবাদ।
স্যারের কাছে আবার একটু আসছি। স্যার, যদি আমরা শহরের কথা চিন্তা করছি যে আমাদের অনেকগুলো স্ক্রিনিং টুলস কিন্তু অ্যাভেলেবেল আছেন, গ্রামের কথা যদি বলি তাহলে শুরুতে আসলে কাদের কাছে যাওয়া উচিত, বা গ্রামে যদি কোনো একজন মহিলা ফিল করেন যে আমার কোন ধরনের কোনো প্রবলেম হচ্ছে? আর এখানে আরেকটা বিষয় যদি একটু উল্লেখ করে দেন যে ব্যথা থাকার ব্যথা না থাকার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে না? ব্যথা থাকলেই কি আসলে ক্যান্সার হয় কিনা, বা এই ব্যাপারটাতে যে একটু মানুষের ভুল ধারণা আছে সেটা যদি একটু ক্লিয়ার করে দেন। যে এখানে একটা স্বাভাবিক পর্যায়ে বলা যেতে পারে যে স্তন ক্যান্সার যেগুলো হয় সেগুলা মোস্টলি ব্যথা থাকে না, ব্যথামুক্ত থাকে। আর আমরা অন্য যেগুলা লাম্প হয় যেমন অ্যাবসেস, ফোড়া বা একটা ইনফ্লামেশন, ইনফেকশন, এগুলোতে ব্যথা হয়। কিন্তু এটা কিন্তু 100% এরকম না, একটার সঙ্গে একটা মিক্স থাকতে পারে। তো যখন পেইনলেস ব্যথামুক্ত একটা লাম্প হয় তখন ওখানে সবাইকে অ্যাড্রেস করা উচিত। কিভাবে অ্যাড্রেস করা উচিত? যে আপনি যেটা বললেন যে কার কাছে যাবে, গ্রামে গঞ্জে প্রচুর স্বাস্থ্যকর্মী আছে, ফিমেল স্বাস্থ্যকর্মী, তাদের দেখাবে। এবং আমাদের উপজেলা পর্যায়ে অনেক ডাক্তার আছেন, ফিমেল ডক্টর আছেন, তারা আমাদের ভিজিট করবে। হসপিটাল আছে, গভর্নমেন্ট এগুলো করে দিয়েছে। সেখানে গেলেই এই জিনিসটা তারা চেক করলে বুঝতে পারবে যে এটা আসলে কোনো সমস্যাযুক্ত লাম্প কিনা। তো প্রথমেই তারা হেলথ কর্মীর কাছে, স্বাস্থ্যকর্মীর কাছে যেতে পারে, পরবর্তী পর্যায়ে স্টেপ ওয়াইজ তারা আরও প্রসিড করতে পারে। এগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। এগুলা মানে আমি মনে করি যে বাংলাদেশের যথেষ্ট অ্যাডভান্স অবস্থায় আছে স্ক্রিনিংটা আর কি। অনেক ধন্যবাদ। এখানে স্ক্রিনিংয়ের পরবর্তীতে যদি এরকম ফিল হয় যে তার এই ধরনের কোনো মানে ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিসের যদি এরকম ফিল হয় যে তার এরকম হতে পারে বা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কি আমরা শুরুতেই অঙ্কোলজিস্টের কাছে রেফার করি, নাকি আমরা একজন মেডিসিন বিশেষজ্ঞও আসলে এখানে তার অভিমত প্রকাশ করতে পারেন? এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। জি, এখানে সবাইকে জানতে হবে যে এরকম যদি সাসপিশিয়াস কোনো লাম্প বা চাকা থাকে তাহলে এটা সার্জিক্যাল ডোমেন। সার্জনের কাছে যাবে, নিকটস্থ সার্জন, ফিমেল হোক মেল হোক, ওখানে দেখাতে হবে। এবং প্রথম কাজটা হবে যে একটা কোর বায়োপসি করা। কারণ এফএনএসি করলে অনেক সময় ভুল ডিসিশন হয়ে যায় এবং তার জন্য স্টেজ 1-এর রোগী একসময় স্টেজ 3-4-এ চলে যায়। তো কোর বায়োপসি করলে একটা ধারণা হবে যে এটা কি ধরনের রোগ, তো সেটাই করতে হবে। অনেক ধন্যবাদ। ম্যাডাম, যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চান যে আসলে এই ক্ষেত্রে আমরা কিরকম পাই কিনা যে গ্রাম থেকে আপনাদের কাছে আসছে, বা এই ধরনের অ্যাওয়ারনেসগুলোকে আসলে কাজ করছে কিনা তাদের মধ্যে? হ্যাঁ, আসছে। এখন কিন্তু আসলে সিনারি অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা 4-5 বছর আগে যেভাবে দেখতাম এখন কিন্তু নাই। আর এখন আমি দেখি যে গ্রামের ওরা অনেক সচেতন হয়ে গেছে। তবে গ্রামের একটা বড় সমস্যা, বিশেষ করে ব্রেস্ট অঙ্গটা আসলে সবাইকে এই প্রবলেমটা, আমার শরীরের বাইরে যদি কোনো ফোড়া বা লাম্প কিছু হয় যেটা সহজভাবে দেখানো যায়, সেটা কিন্তু গ্রামের মহিলারা কি, আমি যদি শহরেরও বলি, এই জায়গাটার কথা আসলে বলতে চান না অনেকে, যে আমি কাকে বলবো, কাকে কি বলবো এটা। তবে আমি বলতে চাই যে অবশ্যই কোনো ফিমেল, একটা হেলথ ওয়ার্কারই হোক বা ডক্টরই হোক, তাকে আগে দেখানোর পর যদি আসলে দেখা যায় যে আমি সাসপিশিয়াস কিছু দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই যেটা বললাম কোর বায়োপসি, এবং কোর বায়োপসি করার পর যেটা ধরা পড়বে, এটা আসলে যেহেতু মাল্টিডিসিপ্লিনারি, তো সবার আগে আসলে সার্জারি অনকোলজিস্টদের কাছে আগে দেওয়া উচিত যে আসলে এটা অপারেশন করতে পারবে কি পারবে না। আর গ্রামের মহিলাদের যে সমস্যা আমি দেখতে পাই, বিশেষ করে আমাদের প্র্যাকটিসের জায়গায় দেখি যে আচ্ছা এটা তো কোনো ব্যথাও তৈরি করছে না, ঠিক আছে, এটা তো বড়ই, আমি তো এটা দেখতেই পাচ্ছি। এটা কতদিন থেকে দেখছেন? হ্যাঁ, আমি দেখছি অনেক দিন থেকে, কিন্তু এটা তো কোনো ব্যথা তৈরি করে নাই। এই যে একটা মিথ যে আমার ব্যথা তৈরি করে নাই তাই এটা কিছু না, এই জিনিসটা থেকে আসলে উঠে আসতে হবে। যদি আমরা এটা উঠে আসতে পারি তাহলেই কিন্তু আমরা স্টেজ 3-4 স্টেজে যে রোগীরা আসতেছে তাদেরকে আমরা প্রিভেন্ট করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি ঠিক এই জায়গাটাতে এখন একটু জানতে চাচ্ছি যে যদি আমরা অনেক আলোচনাই করেছি, বাট গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে সাইন সিমটমসগুলো স্পেসিফিকলি, যেহেতু ম্যাডাম বলছেন এবং স্যারও বলছিলেন যে ব্যথা থাকে না, আর ব্যথা থাকলেই যে সবসময় ক্যান্সার হবে সেরকমটা না। সাইন সিমটমসগুলো আসলে কী রকম হতে পারে, যেগুলো আসলে আমরা নিজেরাই খেয়াল করতে পারি, যেগুলো যদি হয় তাহলে আমরা আসলে ডক্টরের কাছে যাব? হ্যাঁ, সিমটম মানে হলো যে রোগী বলছে যে আমার একটা স্তনে চাকা আছে। তো তখন ডক্টরের কাছে গেলে আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা যে এটাকে মূল্যায়ন করে সেটার একটা আলট্রাসোনোগ্রাম করে ওটা কি অপিনিয়ন দেয় সেটা দেখা, অথবা ম্যামোগ্রাম করে আমরা যদি সেদিকে সাসপিশন থাকে যে এইটা একটি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কোর বায়োপসি অবশ্যই করতে হবে। কোর বায়োপসিতে যদি দেখা যায় যে হ্যাঁ এটা ক্যান্সার, তাহলে নেক্সট স্টেপটা হলো যে হরমোন রিসেপ্টর পরীক্ষা করতে হবে, সবার জানতে হবে।
কেননা হরমোন রিসেপ্টরের মাধ্যমেই পথ 3টা হয়ে যাবে যে আমরা কোন লাইনে চিকিৎসা করব। হরমোন মানে হলো ER/PR হার, এই 3 ধরনের রিসেপ্টর আছে, এটা দেখে চিকিৎসা চেঞ্জ হয়ে যাবে। কারণ এর সঙ্গে ডিপেন্ড করবে যে আগে অপারেশন নাকি পরে অপারেশন হবে, মানে কেমো দেওয়ার। কোনো কোনো ক্ষেত্রে আমরা আগে কেমো দিয়ে নেই, পরে অপারেশন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে আগে অপারেশন হয়ে যায়, পরে কেমো দেওয়া হয়। তো এটা ডিপেন্ড করতেছে আমরা এই অপারেশনের আগে আমরা আরেকটা কাজ করে নেব, এটাকে বলে স্টেজিং ওয়ার্কআপ, যে এটা রোগটা কোন স্টেজে আছে। সেটার জন্য আমাদের একটা জরুরি চিকিৎসা হলো, জরুরি পরীক্ষা হলো ইমেজিং। তো ইমেজিং বলতে আমরা স্পেশালি সিটি স্ক্যানটাই প্রেফার করি, কিন্তু সবচেয়ে ভালো ইমেজিং হলো, যেটা বাংলাদেশে এখন 8 থেকে 10টা জায়গায় হচ্ছে, পেট সিটি স্ক্যান। যদি আমরা মনে করি যে এই পেশেন্টের পেট সিটি স্ক্যান করাটা উচিত, তাহলে ফুল যে বডি আছে চেক হয়ে গেল যে এটা অ্যাডভান্স কিনা, ছড়িয়ে গেছে কিনা, মানে স্টেজ 4 হয়েছে কিনা। স্টেজ 4-এর রোগীর চিকিৎসা এবং স্টেজ 1 to 3-এর চিকিৎসা অনেক ডিফারেন্স আছে। কাজে আমাদের প্রথমত শনাক্ত করা যে হ্যাঁ এটা ক্যান্সার, সেকেন্ড হলো স্টেজিং করা, আর শনাক্ত করার সঙ্গে সঙ্গে আমাদের ER/PR হার রিসেপ্টর দেখে নিতে হবে। এই যে আমি 3টা মৌলিক জিনিস বললাম, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফর ট্রিটমেন্ট পারপাস। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই সিম্পটমগুলো আর কি। একজন রোগী তো না, এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, যেহেতু আমরা অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছি। তো এখন আসলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যে কথাটা আছে, এটা কিন্তু এখন অ্যাবসোলুট আর কি, এটা আসলে চলে আসছে যে অ্যাওয়ারনেস। তাহলে অ্যাওয়ারনেস কিভাবে করবে? সে যে মহিলা, যে একটা এজ আমরা যেটা বললাম যে 40 এজ আফটার, তাকে সবসময় একটা স্ক্রিনিংয়ের মধ্যে যেতে হবে, বা যে কোনো মহিলা এটা শুরু করবে কখন, সেটা বলে যে মেনস্ট্রুয়েশন শুরু থেকে 8 বছর পরে বা 20 ইয়ার্স আফটার থেকে সে তার ব্রেস্টটা একটু চেক করবে। সেটা মান্থলি চেক করতে পারে বা যে কোনো একটা টাইমে সে চেক করলো। সে 2টা ব্রেস্টের সিমেট্রি দেখবে, মানে কি 2 সাইডের ব্রেস্টটা ঠিক আছে কিনা, ওটা দেখলো। তারপর আবার দেখবে যে নতুন করে কোনো কিছু চেঞ্জ এসেছে কিনা, 2 ব্রেস্টের মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা। ব্রেস্ট চেঞ্জ তাহলে কী কী আসতে পারে? যদি সে দেখে যে ওই জায়গাটায় স্কিনের মধ্যে একটা ডিপলিং, মানে যেটা বলে কমলার খোসার মতো ছোটো ছোটো একটা বিন্দু বিন্দু কমলার খোসা যেরকম থাকে সেরকম থাকতে পারে। যে নিপলটা আছে, নিপলটা একটু রিট্র্যাক্টেড, মানে একটু ভিতরের দিকে ঢুকে যেতে পারে। একটা ছোটো একটা লাম্পের মতো সে চেহারা দেখতে পারে, বা একটু অ্যাসিমেট্রি, মানে কি আমি আগে যেটা দেখেছিলাম তার থেকে একটু চেঞ্জ, সেটা দেখতে পারে। তারপরে আবার কিন্তু যেটা ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সারে হয়, যে একটু ফুলে যায়, মানে একটু লাল হয়ে যায়, সেটা কিন্তু অ্যাবসেসিভ। মানে এটা বলছি যে এই জিনিসগুলো যখন সে একটু চেঞ্জিং দেখবে, যে হঠাৎ করে যে সাইজটা আছে সেটা একটু হঠাৎ করে বেড়ে গেল। আমি একটা দেখেছিলাম যে হ্যাঁ ব্রেস্ট একটা লাম্প, কোনো পেইনলেস, আমি একটা অনুভব করছিলাম এক সময়, কিন্তু হঠাৎ করে দেখলাম খুব দ্রুত সেটা সাইজ বদলাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মানে এগুলোই আমি বারে বারে বলছি যে এগুলো যদি একটু সামান্যভাবে একটু প্রতি মাসে হোক, 1.5 মাসে হোক, 2 মাসে হোক, একবার করে একজন সে তার ব্রেস্টটা একটু দেখে, তাহলেই কিন্তু আমার কাছে মনে হয় যে আর্লি আমরা তাদেরকে পাবো। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু আমাদের বলছিলেন যে একজন সার্জনের কাছে যেতে হবে, যদি একজন সার্জনের কাছে যান এবং আর্লি ডিটেক্ট হয়, আমরা লেট স্টেজে ডিটেকশনের ব্যাপারটাতে পরে আসছি, আমাদের দেশে আসলে লেট স্টেজে ডিটেকশনটা বেশি হয়, বাট তারপরেও যদি আর্লি স্টেজে ডিটেকশন হয়, একজন সার্জন ডিটেক্ট করেন, তাহলে কি তারা অনকোলজিস্টের সাথে ডিসকাশন করেই সার্জারিক্যাল প্রসিডিউরটা করেন কিনা, নাকি একা ডিসিশনই তিনি নেন, বা এই ধরনের বিষয় আছে কিনা? জি, এটা একটা আদর্শ নিয়ম যে কোনো ক্যান্সার চিকিৎসার এটা একটা বোর্ড করতে হয়, টিউমার বোর্ড বলে আমরাকে সহজে, যে এখানে এই রোগীর সমস্ত ওয়ার্কআপ হয়ে গেছে, এখন তার চিকিৎসা পদ্ধতি কী হবে। তো অবশ্যই সেখানে সার্জনের উচিত হবে যে একটা অনকোলজিস্টের ওপিনিয়ন নেওয়া। তো প্রসঙ্গত এটা ইম্পর্ট্যান্ট যে আসলে এই যে ক্যান্সারের চিকিৎসা যে সার্জনরা করেন, এখনকার দিনে কিন্তু অনকো সার্জন আলাদা। কারণ অনকো সার্জারি জেনারেল সার্জারির চেয়ে ডিফারেন্ট, যে এখানে কোন পর্যায়ে চিকিৎসা করতে হবে, একটা টিউমারের মার্জিন কতটুকু নিতে হবে, কয়টা লিম্ফ নোড নিতে হবে, এগুলো কিন্তু একটা স্পেশাল শিক্ষা এবং স্পেশাল অভিজ্ঞতা। তো অনকো সার্জনের কাছে প্রেফারেবলি এগুলো করা ভালো হবে। যদি না থাকে যে কোনো দক্ষ সার্জন, আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি যেগুলো আছে সেখানে তো সার্জনদের সব করে থাকে। কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কি আগে কেমো দিব নাকি অপারেশনের পরে কেমো দেব, এই কথাগুলো কিন্তু রোগীদেরও জানতে হবে এবং সার্জনদেরও জানতে হবে, যে এটা একটা অনকোলজিস্টের ওপিনিয়ন নেওয়া দরকার।
এটা একটা সচেতনতামূলক বিষয় যে আমরা কোন পর্যায়ে কিভাবে চিকিৎসা করব, এই স্টেপগুলো। আচ্ছা, ম্যাডামের কাছে আবার আসি, যদি সার্জারি করা হয়ে থাকে মানে তাহলে তো একজন রোগীর ধারণা থাকে যে আমার যেহেতু সার্জারি করা হয়ে গেছে, আমার ক্যান্সার সেলটাকে ফেলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি আসলে তার লাইফ এক্সপেক্টেন্সিটা আসলে তার কিরকম থাকা উচিত? না, আসলে সেটা তো লাইফ এক্সপেক্টেন্সি সবটুকু নির্ভর করবে আসলে স্টেজিংয়ের উপরে। তো একটা পেশেন্ট আসার পরে আমাদের যেমন আমাদের এটা প্র্যাকটিস আর কি, যে সার্জারির ক্ষেত্রে ওনারা প্রথমেই একটা আমি লাম্প পেয়েছি, ব্রেস্ট ইয়েটা পেয়েছি, আমরা অপারেশন করে ফেলবো। কিন্তু ফার্স্ট অফ অল এটা যেটা করতে হবে, অবশ্যই এটা একটা যেহেতু মাল্টিডিসিপ্লিনারি একটা চিকিৎসা, আমাকে এখানে যেমন রেডিয়েশন অনকোলজিস্ট যুক্ত আছেন, তেমন মেডিকেল অনকোলজিস্ট যুক্ত আছেন, তেমন প্যাথোলজিও যুক্ত আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্টে আমরা যেটা বারে বারে বলছিলাম যে কোর বায়োপসি, আমি আপনার কথাটা একটু পরে আসছি, যেটা কোর বায়োপসি করে আমরা ERPR হার্ট স্ট্যাটাস দেখব। একদম আর্লি স্টেজ হলেই যে আমরা সরাসরি অপারেশনে যাব তা কিন্তু না। এই চিকিৎসাটা আসলে নির্ভর করবে আমাদের হরমোন স্ট্যাটাসের উপরে। যদি আমার TNBC কিনা বা হার্ট স্ট্যাটাস পজিটিভ কিনা এইগুলো যদি হয়, তাহলে আমাদের সার্জনদেরকে আমরা বলবো যে প্লিজ এটা আসলে মেডিকেল অনকোলজির কাউকে আগে এটাতে ডিসিশন দেওয়া বা রেডিয়েশন অনকোলজির সাথে একটু ডিসিশনে ডিসকাস করা, জাস্ট হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি একটা চিন্তা করা যে হ্যাঁ আগেই তাকে কেমো দিতে হবে। হোয়াট এভার এটা আর্লি স্টেজ, মানে এটা যে একদম এরকম না যে লেট স্টেজ হলেই আমাকে প্রথমে কেমো দিয়ে আমি অপারেশনে যাব, ঠিক আছে? এটা একটু যে আর্লি স্টেজ হলেও কিন্তু আমি প্রথমেই কেমো দেওয়ার কিছু অপশন আছে, ডিপেন্ডস অন আমার ERPR হার্ট স্ট্যাটাস। এটার মধ্যে আগে ডিসিশন হয়ে যাবে সে আগে কেমো দিবে নাকি আগে সার্জারি। এরপরে আসতেছে যে সার্জারির কথাটা, সার্জারি যিনি অপারেশন করেছে রুগী তো বলবেন যে আমার তো অপারেশন করে ফেলেছে, আমার তো আর কিছু চিকিৎসা নাই। আসলে তাকে আগে প্রথমেই বলতে হবে তোমার চিকিৎসার তিনটা অংশ, যেমন সার্জারি, তেমন কেমোথেরাপি, তেমন হরমোন থেরাপি, এবং যদি লাগে তাহলে তার রেডিওথেরাপি। একটা পেশেন্টকে যদি আমরা প্রথমেই বলে দিই যে তোমার এই তিনটা, তাহলে কিন্তু তার মাথায় ঢুকে গেল যে আমি শুধু সার্জারি করলেই না, আমার পরবর্তী একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যেতে হবে, আমার রেডিয়েশন অনকোলজিস্টের কাছে যেতে হবে। এটা যদি বুঝাই বলা যায়, আমার মনে হয় না পেশেন্টরা মিস করবে। আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা লাস্ট স্টেজে আসলে তখন আসলে কীভাবে ম্যানেজ করার চেষ্টা করি, যেটা আমাদের দেশের প্রেক্ষাপট, এবং সেখান থেকে আমরা কীভাবে আসলে তাদেরকে আরও একটু ভালো লাইফ দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আরও একটু আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম স্তন ক্যান্সারের নানা বিষয় নিয়ে। আশা করি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি পর আবার ফিরে আসছে, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে আছেন আজকে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ কুদরত ইলাহি স্যার, এবং সেই সাথে ডাক্তার রুবিনা সুলতানা ম্যাডাম। আমরা আজকে কথা বলছিলাম স্তন ক্যান্সারের প্রতিরোধ এবং তার চিকিৎসা নিয়ে। স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে স্যার, আমরা বলছিলাম যে অ্যাডভান্স স্টেজেই কিন্তু আমাদের রোগীগুলোকে আমরা বেশি পাই, তো সেই জায়গাতে আমরা তাদেরকে আরেকটু বেটার কিভাবে ট্রিট করতে পারি, বা অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা করা হয় এই হেলথ অ্যাডভান্সমেন্টের এই সময়টিতে, আমাদের দেশে কি আমরা সেই ট্রিটমেন্টগুলো দিচ্ছি কিনা রোগীদেরকে, বা দিতে পারছি কিনা? জি, ধন্যবাদ। আমি আপনার কথা থেকে ধরে নিচ্ছি অ্যাডভান্স বলতে আমরা স্টেজ 4 ধরে নেব। তো স্টেজ 4 মানে সেই রোগ যার আমরা স্টেজিং ওয়ার্কআপ করার পরে দেখলাম যে রোগটা শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়েছে। আচ্ছা, যেমন হতে পারে লিভার, হতে পারে বোনস, হতে পারে ব্রেন, বা অন্য কোথাও। তো এই ধরনের যখন আমরা সিচুয়েশন দেখি, তখন আমরা কিন্তু কোর বায়োপসি করে ফেলি। আমরা স্তনের ওই টিউমার থেকে করতে পারি, অথবা যেখানে আমরা অন্য জায়গায় লাম্পটা দেখছি, ধরে নেন লিভার, সেখান থেকেও আমরা টিস্যু নিতে পারি, এবং সেটা কোর বায়োপসি। এটা করার পরে আমরা এগেইন সেই যে তিনটা বিষয় ERPR হার, এটা দেখি। দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই যে এই রোগীর জন্য আমরা কি চিকিৎসা দিব অ্যাজ পার দ্য রিসেপ্টর স্ট্যাটাস। এবং এই রিসেপ্টর স্ট্যাটাস অনুযায়ী যে চিকিৎসা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে সব জায়গায় আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আধুনিক চিকিৎসা আছে কি না, সেটা স্তর ভেদে চেঞ্জ হবে। যেমন ঢাকার একটা কর্পোরেট হসপিটালে যে স্ট্যান্ডার্ড বা যে চিকিৎসার মান এবং যে উপকরণগুলো আছে বা ডিটেকশনের, হয়তো গ্রামে গঞ্জে নাই, কিন্তু আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে কিন্তু এই রোগীগুলো যদি আসে, অথবা বিভাগীয় শহরেও এই ধরনের ব্যবস্থাপনাগুলো আছে। অর্থাৎ আমরা ট্রিটমেন্ট করার জন্য ক্যাপাবল। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা কতটুকু ক্যাপাবল, সেটা কিন্তু একটা বলা কঠিন, তার কারণ আমাদের হেলথ বাজেট তো এরকম নাই
এবং বাই অ্যান্ড লার্জ ক্যান্সারের চিকিৎসার জন্য যে কোনো রোগীর দেখা যায় যে 3 থেকে 5 লাখ টাকা লেগে যায়, মানে একটা এরকম স্ট্যাটিস্টিক্স আমি দেখেছিলাম। তো সেই জন্য বাংলাদেশের কয়টা লোকের সেই সামর্থ্য আছে এটা আমাদের বিবেচনার বিষয়। তো এইভাবে আমরা যারা স্টেজ 4 বা অ্যাডভান্স ক্যান্সার তাদের চিকিৎসাগুলো প্ল্যান করে থাকি এবং আমাদের দেশে আমি বলবো যে ব্যবস্থা আছে। আচ্ছা ম্যাডাম, যদি একটু আমাদের সাথে শেয়ার করতে চান যে আসলে ব্যবস্থাগুলো মানে কিভাবে আমরা আরো একটু ভালোভাবে অ্যাভেল করতে পারি, বা এই জায়গাতে আমাদের দেখা যায় এত বেশি সংখ্যক রোগী সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় যাচ্ছেন, বিশেষ করে সরকারি জায়গায়, তো সেই জায়গাতে আমরা কি কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি কিনা তাদেরকে একটু ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য? আসলে আমাদের সরকারি আর বেসরকারির মধ্যে আসলে বেশ ফারাক। যেটা আমি বলছি যে বেসরকারিতে যাদের একটু ক্যাপাবিলিটি থাকে তারাই কিন্তু যান। সরকারিভাবে আমরা কিন্তু মাস অফ পিপল আমরা পাই, মানে গ্রামে গঞ্জ থেকে পুরো বাংলাদেশের রুগীরাই আসছেন, কিন্তু তো তাদের কিন্তু দুটো অসুবিধা। একটা হচ্ছে এত পেশেন্ট, সেই তুলনামূলক কিন্তু আমাদের যেমন সার্জারির বেডই বলি বা কেমোথেরাপি ড্রাগসের বেড বলি বা আমাদের রেডিয়েশনের যে আমাদের মেশিন, সেটা অপ্রতুল অবশ্যই আছে এবং সেটা অনেকটা বেজ হয়ে গেছে কিন্তু ঢাকা বেসড। এটা যদি আমি ডিসেন্ট্রালাইজ করতে পারি, মানে বিভিন্ন ঢাকার বাইরের জেলা শহরগুলোতে প্রতিটাতে যদি আমি করতে পারি, তাহলে একটা রোগী এত গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে এসে ঢাকা শহরে আমাকে কিন্তু একটা ট্রিটমেন্ট শুরু করতেই আমাদের 15 দিন ঢাকা শহরে থাকতে হয়। শুধু সে রোগী তো আসে না, তার সাথে আরও লোকজন আছে। তো তারা কিন্তু ফিনান্সিয়াল কারণেই আসলে আর জাস্ট ইনভেস্টিগেশন করার পরে পরবর্তী আসলে চিকিৎসায় যায় না। তাহলে আসলে আমরা এতগুলোকে তো নিতে পারবো না। তবে আমাদের যদি বাজেটে, বিশেষ করে আমি সরকারিদের বলছি, যে বাজেটে যদি আমাদের স্বাস্থ্য খাতে আরও বেশি বাড়ানো যায়, তাহলে হয়তো বা এই অ্যাভেলেবিলিটিটা আমরা বাড়াতে পারবো এবং জেলা সদরগুলোতেও যদি আমি এই জিনিসটা দিতে পারি, তাহলে মনে হয় রুগীর চাপ ঢাকা শহরে একসাথে এসে পড়বে না। তখন স্মুথলি পেশেন্টগুলা টাইমলি, প্রতিটা জিনিস কিন্তু টাইমলি চিকিৎসা নিতে হবে। আমি যদি টাইমলি দিতে না পারি তাহলে কিন্তু সম্ভব না। তবে এখন সরকারি হাসপাতালগুলো হোক, বেসরকারি হাসপাতালগুলো, আমি বলবো পুরো বিশ্বমানের চিকিৎসা সম্ভব এবং সব, যেমন কেমো, রেডিও, যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, অল আর অ্যাভেলেবল ইন বাংলাদেশ। আমরা আর একটু আলোচনা শুনবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়েছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইরশাদুল হক, আমার মিসেস, আমি মোহাম্মদ ইরশাদুল হক, আমার মিসেসের একটু ব্রেস্টের সমস্যা। সেটা হলো, ওর বয়স হলো 45 ইয়ার। তো ব্রেস্টে একটু চাকা আছে, ছোট্ট একটা চাকা। প্রায় 2 বছর আগে আমি এটা ভালো একজন ওই যে কেমোথেরাপি বিশেষজ্ঞ আছে, মানে অনকোলজিস্ট ডাক্তার আছে, তাকে দেখাচ্ছিলাম। উনি ম্যামোগ্রাম দিচ্ছিলেন। ম্যামোগ্রাম করার পরে উনি কিছু ওষুধ সাজেস্ট করছিলেন এবং বলছেন যে এটা কোনো খারাপ কিছু না, হ্যাঁ, এটা জাস্ট একটা মানে টিউমার জাতীয় আর কি। হ্যাঁ, এটা নাম বলছিলেন আর কি, যেটা ওষুধ খালি শেষ হবে আর আসার দরকার নেই। তো এখন ভালো আছে, কিন্তু বা কোনো ভবিষ্যতে এটাই জাতীয় যাচ্ছে আর কি। প্রায় 2 বছর আগে এই ম্যামোটা করেছিল, ম্যামোগ্রাম। আচ্ছা স্যার, কিছু অ্যাড করতে চান কিনা, কোনো প্রশ্ন করতে চান কিনা? দর্শক, আপনাকে ধন্যবাদ কোশ্চেনটি করার জন্য। আপনার কথা শুনে যেটা বুঝলাম যে এটা ম্যামোগ্রাম করা হয়েছিল 2 বছর আগে এবং দেখা গেল যে এটা কোনো ক্যান্সার না, একটা বেনাইন বা নিরীহ একটা চাকা, এটা কোনো ডক্টর বলেছিলেন। তো যেহেতু 2 বছরে এটা বাড়ে নাই, আমরা ধরে নিব যে এটা ক্যান্সার না। তবে আরও একটু আপনাকে সতর্ক হওয়ার জন্য আমি মনে করি যে নিকটস্থ যে কোনো ডক্টরের সঙ্গে এটা ফিজিক্যালি, অর্থাৎ পেশেন্ট নিয়ে কনসাল্ট করাটাই আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। কত দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার যেহেতু এই কথাটিতে আসলো, আমরা একটু যদি একটু স্পেসিফাই করে দিই যে ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাম, এই দুটো আসলে মানে কি বোঝা যায়, কোনটা দিয়ে আসলে কি বোঝা যায়, কোনটা আসলে বেশি বেটার ভাবে আমাদেরকে ডায়াগনোসিসটা দিতে পারে? জি, ম্যামোগ্রামের রিকমেন্ডেশন হলো যে আফটার 40, মানে আফটার 40 আগে দেখা যায় যে ম্যামোগ্রামের সেন্সিটিভিটি, মানে টিউমার ডিটেকশনের যে ক্যাপাবিলিটি, এটা সেভাবে পাওয়া যায় না। এই জন্য 40 পর থেকে রিকমেন্ডেশন করা হয়েছে। আর বিফোর 40 করা যাবে না তা না, কিন্তু ইউজুয়ালি আমরা করি না। সেই ধরনের ইস্যুতে আমরা আলট্রাসোনোগ্রামটাই করে থাকি। তো সেই জন্য বিফোর 40 আলট্রাসোনোগ্রাম ইজ বেটার, আফটার 40 ম্যামোগ্রাম, এবং ম্যামোগ্রাম প্লাস আলট্রাসোনোগ্রাম, এই দুটো করলে অনেকখানি ধারণা পাওয়া যাবে
অনেক অনেক ধন্যবাদ। আমরা যেহেতু ম্যাডাম শেষের দিকে আছি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যে আমাদের দেশের প্রেক্ষাপটে যে এই যে মেন্টালি আসলে একটা যেটা কেমো, রেডিও, সার্জিক্যাল এই ধরনের বিষয়গুলোতে যেহেতু একটা পেশেন্ট যাই ফিজিক্যালি, কিন্তু অন দ্য আদার হ্যান্ডে তার মানসিক স্বাস্থ্যের অবস্থা আসলে অনেক খারাপ হয়ে যায়, কারণ ফ্যামিলিতে একটা ইকোনমিক্যাল বার্ডেন এবং সব কিছু মিলে। তো সেই জায়গা থেকে আমরা কি তাদেরকে মেন্টালিও কাউন্সেলিং করি কিনা, এই ব্যবস্থাটাও আমাদের আছে কিনা, বা আমরা সাধারণত কতটুকু সাজেস্ট করি বিষয়টিতে? না, এটা আসলে সব অনকোলজিস্টই সবাই করেন, কারণ আমি যদি তাকে মেন্টালি কাউন্সেলিং নাই করি তাহলে কিন্তু সে চিকিৎসাতে আসলে ঢুকবেই না। ফার্স্টে যে মিথটা থাকে যে কেমোথেরাপি দিলেই মারা যাবে, আমার চুলটা পড়ে যাবে, সবার যে এই কথাগুলো বলে যে আমি কি আসলে চিকিৎসা করার পরে আমি বাঁচবো কিনা, এই কথাগুলো ফার্স্ট। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল কথাবার্তা। তো এই জায়গাটুকু আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডিটেক্ট হয়, তাহলে যদি আমি স্টেজ 1-এই হই, তাহলে আমি 97% আমার 5 ইয়ার সার্ভাইভাল। তো আমি যদি তাকে প্রথমে অ্যাসিওর করি যে তুমি যদি ঠিকমতো এবং টাইমলি তুমি ট্রিটমেন্টগুলো নিতে পারো এবং প্রতিটা পার্ট, ট্রিটমেন্টের প্রতিটা পার্ট যদি ঠিকমতো নিতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো থাকবে বা মেন্টালি এটা। এবং তাদের মধ্যে যেটা হয় যে আমি তো ক্যান্সার হয়ে গেছে আর আমার আর কোনো কিছু নাই, আর সে যেটা করে যে ফ্যামিলিতে তার পরিবার থেকে একটু দূরে সরে যেতে থাকে, ছেলে মেয়েদের থেকে দূরে সরে যেতে থাকে যে আমি তো মারা গেলে তখন আবার কি হবে। তাদেরকে অ্যাসিওর করতে হবে যে না, এটা নিরাময়যোগ্য, কাছাকাছি নিরাময়যোগ্য, আমি যদি ট্রিটমেন্ট পাই আমি অনেক দিন বেঁচে থাকবো। এক। দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়াল জিনিসটা কিন্তু তার উপরে অনেক বড় একটা ইফেক্ট পড়ে। আমাদের বাংলাদেশের আসলে সবাই সেমন অ্যাফোর্ডেন্ট না। তারা যেটা হয় যে যখনই শুনে কেমোথেরাপিতে এত খরচ রয়েছে, তাহলে চিকিৎসা করে কী লাভ। তাহলে আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে তুমি চিকিৎসা করলে তোমার এই প্রিয় মানুষটাকে তোমাদের কাছে রাখতে পারবে। এবং তারা আরেকটা জিনিস, যে চুল পড়ে যাওয়া নিয়ে যে টেনশনটা করেন, কেমোথেরাপি দিলে চুল পড়বে এবং এটা কেমোথেরাপির টাইপের উপর নির্ভর করে। কিছু কিছু কেমোথেরাপিতে চুল পড়বে, কিছু কিছু থেরাপিতে চুল পড়বে না। তাদেরকে আমরা অ্যাসিওর করি এইভাবে যে তুমি আফটার তোমার ট্রিটমেন্ট, তোমার কিন্তু 3-4 মাস পরে বা কারো 6 মাস পরে এত সুন্দর হয়ে চুলগুলো হয় যে তুমি এটা নিয়ে টেনশন করার কিছু নেই, জীবনটা তোমার আগে। স্যারকে যদি একটু বলি যে স্যার, যদি আপনি একদম শেষ পর্যায়ে আছে, আপনি যদি সচেতনতা এবং প্রতিরোধ নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের। জি, দর্শক শ্রোতা, আসলে যে কোনো ক্যান্সার, স্পেশালি যেহেতু আমরা স্তন ক্যান্সার নিয়ে আলোচনা করছি, তো আমাদের সচেতন হতে হবে। একটু আগে আমরা শুনলাম যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কেমন। আসলে কয়েকটা স্তর আছে এখানে। একটা হলো ফ্যামিলির পরে আসে ডক্টরদের স্থান। এরপরে যখন চিকিৎসা হয়ে যায় তখন কিন্তু আসে আবারও ফ্যামিলির অবস্থান, যে ফ্যামিলি কতটুকু তাদের রোগীদের বা তাদের আত্মীয় স্বজনকে সাপোর্ট দিচ্ছে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তা আমাদের সচেতন হতে হবে আমাদের গ্রামে গঞ্জে, ইউনিয়ন পর্যায়ে, এমনকি আমাদের মসজিদ মন্দিরগুলোকে আমরা এই ব্যাপারে প্রচারের জন্য আমরা ইনক্লুড করতে পারি, যদি কোনো বাধা না থাকে, যে এই ধরনের সিচুয়েশন, স্তন ক্যান্সার তো ডিটেকশন অনেক ইজি এবং অনেক আর্লি স্টেজে আমরা করতে পারি। তো সেই জন্য সবার মধ্যে এই সচেতন হতে হবে যে অ্যাটলিস্ট যারা 40-এর বেশি, যাদের স্তনে কোনো চাকা আছে, তারা যেন নিকটস্থ কোনো হেলথ ওয়ার্কার, ফিমেল হেলথ ওয়ার্কার অথবা কোনো ফিমেল ডক্টরের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমরা কিন্তু চিকিৎসা ভালোভাবে দিতে পারবো। তো আপনাদের ধন্যবাদ। স্যার এবং ম্যাডামকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমরা অক্টোবর মাসে এই বিষয়গুলো আরও কথা বলি, যাতে আরও মানুষ জানে এবং দর্শকরা জানে, সাথে যাদের আছে সমস্যাটি এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স, সবাই যাতে এগুলো জেনে আর একটু ভালো পদক্ষেপ নিতে পারে। তো অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম স্তন ক্যান্সারের প্রতিরোধ এবং তার চিকিৎসা নিয়ে। আশা করি দর্শক আপনারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। যারা প্রোগ্রামটি দেখতে পারেনি তারা লিঙ্কে আবার জয়েন করে প্রোগ্রামটি দেখে নেবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।